মুখোশ মানবের রহস্য কি? আমার কুমার আর পরিণীতাকে বলে দেওয়া উচিত, কিন্তু সব জানলে কি আমার পুত্র আর রাজবধূ আমাকে ভুল বুঝবে? আমি কি করব? কিন্তু যে কুমার তার বোনকে এতটুকু পছন্দ করতো না, সে কেন তাকে প্রাসাদে নিয়ে আসবে? আর আমার মুখোশ মানব, সে কেন এমন করছে? ও তো এমনিতে অনেক শান্ত। ওদিকে রাজপুত্রের পছন্দ চলাফেরা সব শেখাতে ব্যস্ত রাজকন্যা সুপ্রিয়া। আমি তো মুখোশের আড়ালে বন্দি ছিলাম, আমাকে কেন বের করে আনলে? কত কত নিয়ম তোমাদের, রাজা এটা করে না ওটা করে, কেন এমন করছো আমার সাথে? আহ, বলেছি না, কোনো প্রশ্ন নয়, তোমাকে সে সব ফিরিয়ে দেব, যা তোমার অধিকার। আমি এখন চলি। সবাই এখানে আছে দেখছি। রাজবধূর রাজ্যের এত কাজে মাথা ব্যথা মোটেও ভালো দেখায় না। রানী মহলেই তার আসল স্থান হওয়া উচিত। ঠিক করে কথা বলো, কথাগুলো সুন্দর করেও তো বলা যায় রাজকন্যা। পরিণীতা তোমার চেয়ে সম্মানে অনেক বড়। পিতা, আমার আমির চাঁদ ফিরে এসেছে। চাঁদ, এসো, নানাজারের সাথে দেখা করে যাও। আপনি তো রাজগুরু মশাই, এটা আমার মা, কিন্তু নানাজান এটা কে? আপনি তো আমাকে প্রাসাদের সবার ছবি দিয়েছিলেন, তাহলে ইনি? এটা হলো আমাদের রাজবধূ পরিণীতা, তুমি ওকে রানীমা বলে ডেকো। রানীমা, তুমি খুব সুন্দর দেখতে, একদম রূপকথার রানীর মতো। তুমি কি আমাকে গল্প শোনাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো আমির চাঁদ। তুমি পথশ্রমে ক্লান্ত, এখন বিশ্রাম নাও। শঙ্খমালা, আমির চাঁদকে উত্তরের দিকের কক্ষে থাকার ব্যবস্থা করে দাও, আর ওর কিছু লাগবে কিনা দেখো। দাঁড়াও দাসী, আমার পুত্রের যত্ন তোমার করা উচিত ছিল, কোনো দাসীর নয়। আমি এতে অপমানিত হলাম পিতা। কাউকে আমার পুত্রের দেখভাল করতে হবে না, আমি সামলাবো আমার পুত্রকে। এসো আমির চাঁদ। ওদিকে পাতালে বন্দি থেকে রাজপুত্র হাঁপিয়ে উঠেছে, মুখোশটা যেন তার কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমাকে এখান থেকে বের হতেই হবে, আমার রাজ্যের বিপদ নিয়ে ফিরে এসেছে ওরা। কিন্তু ওরা কারা ছিল? আমাকে এখানে নিয়ে এলো কেমন করে? পরিরাজ, পরিরাজ, আমাকে সাহায্য করুন পরিরাজ। তখন সেখানে এলো পরিরাজ। কে তুমি মুখোশ মানব? আমাকে কেন ডেকেছ? আমি রাজপুত্র, কে বা কারা যেন আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমাকে এখনই মুক্ত করো, আমি আর এখানে থাকতে পারছি না। আমি তোমাকে এখনই বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পরিরাজ তখন রাজপুত্রকে নিয়ে বাইরে এলো আর তাকে মুখোশ থেকে মুক্তি দিল। ধন্যবাদ পরিরাজ, আমি এবার পরিণীতার কাছে ফিরে যাই। আমাকে দেখতে না পেয়ে হয়তো বড্ড দুশ্চিন্তা করছে। না রাজপুত্র, এখন তোমার প্রাসাদে যাওয়া উচিত হবে না। প্রাসাদের প্রতিটি কোণে তোমার জন্য মৃত্যুর পশরা সাজানো হয়েছে। কি বলছেন এসব? কে আমাকে মারতে চায়? কেনই বা মারতে চায়? তুমি আমার সাথে পরিরাজ্যে চলো, আমি সেখানে তোমাকে সব বলবো। কেউ তোমাকে দেখে ফেললে বিপদ। তখন পরিরাজের সাথে রাজপুত্র পরিরাজ্যে গিয়ে আশ্রয় নিল। মুখোশ মানব যে উধাও হয়ে গেছে, প্রাসাদে সেই খবর ছড়িয়ে পড়ল। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার পরিকল্পনা কেউ ভেস্তে দিতে পারে না। আমার ছেলেই হবে এই সিংহাসনের একমাত্র অধিপতি। আমার স্বামীর অপূর্ণ ইচ্ছে আমি পূরণ করব। সময় মতো মুখোশ মানুষও। ওদিকে পরিণীতার মনে একদম সুখ নেই। প্রাসাদে এমন শূন্য রূপ সে কখনো অনুভব করেনি। পরিণীতা, মা, কি হয়েছে তোমার? তোমার মন এত অশান্ত কেন? রাজগুরু মশাই, আমার কেন যেন মনে হচ্ছে হুট করেই রাজপুত্র কেমন বদলে গেছে। নিজের পরিচয় যেন সে ভুলে গেছে। মুখটা এক, কিন্তু সবকিছুই বদলে গেছে। এমন একটা খটকা আমারও লাগেনি তা নয়, কিন্তু সেটা প্রমাণের তো কোনো রাস্তা নেই। যে রাজপুত্র কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করেন, তিনি কেমন করে এত বড় ভুল করতে পারেন? এ সময় উজির পুত্রের ফিরে আসা বড্ড প্রয়োজন। কেন রাজ
রাজগুরু মশাই, উজির পুত্র কি করবেন? উনি তো দূরের কোনো এক গ্রামে গেছেন রাজকার্যে। আমি তাকে দূতের মাধ্যমে আসার জন্য পত্র পাঠিয়েছি, কারণ একমাত্র উজির পুত্রই রাজপুত্রকে সবচেয়ে ভালো করে চেনে রাজবধূ। হয়তো রাজপুত্রের এমন কিছু হয়েছে যেটা সে কাউকে মন খুলে বলতে পারছে না। রাজগুরু মশাই, এমন কি হতে পারে না যে রাজপুত্রের রূপে অন্য কেউ প্রবেশ করেছে? তখন সেখানে আসে নকল রাজপুত্র। রাজগুরু, আপনার এত সাহস কেমন করে হয়? আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন। এই, কে আছিস? এই রাজগুরুকে এখনই বন্দি কর। প্রহরীরা এসে রাজগুরুকে বন্দি করে কারাগারে নিয়ে গেল। কি হচ্ছে এসব রাজপুত্র? দিন দিন তুমি উন্মাদ হয়ে উঠছো। আর আজ যা করলে, তার জন্য আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে বন্দি বানাতে চাই না, তাই নিজের সীমার মধ্যে থাকো আর নিজেকে বেশি চালাক মনে করো না। রাজ্যের বাইরে তোমাকে ছুঁড়ে ফেলে দেব না হলে। তুমি কে? কি চাও? কেন এসেছো এখানে? বলো, বলো তুমি কে? পরিণীতার কথা শুনে নকল রাজপুত্র ঘাবড়ে যায়। তার চোখে পরিণীতা ভয় দেখতে পায়। পরিণীতা বুঝতে পারে তাদের কোথাও ভুল হচ্ছে। তখনই নকল রাজপুত্র বলে, কে মানে কি? রাজপুত্রকে চেনো না? আমি হলাম এই রাজ্যের যুবরাজ, যদিও তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। ওদিকে পরিরাজ রাজপুত্রকে সব বলতে শুরু করলো। একটা গল্প বলি শোনো। অনেকদিন আগে এক রাজার যমজ দুই পুত্রের জন্ম হলো, কিন্তু তাদের একজন হলো দয়ালু আর অন্যজন হলো নির্দয়। একজন রাজ্যের জন্য সুফল বয়ে আনবে আর অন্যজন রাজ্যের ধ্বংসের কারণ হলো। মহারাজ পড়লেন বড্ড বিপদে। তাই মহারাজ সিদ্ধান্ত নিলেন যে রাজ্যের জন্য শুভ তাকে সবার সামনে পরিচয় করাবেন, আর যে অশুভ তাকে বন্দি করে রাখবেন মুখোশের আড়ালে। হলো তাই, কিন্তু সব বদলে গেল রাজকন্যার জন্য। রাজকন্যা এই সত্যিটা জানতেন, আর তাই রাজকন্যা মাতলেন এক ধ্বংসের খেলায়। এই গল্পের সাথে আমার কি সম্পর্ক পরিরাজ? সম্পর্ক আছে। রাজার সেই সুপুত্র তুমি, কারাগারে বন্দি থাকা মুখোশ মানব তোমার যমজ ভাই, আর তোমার বোন সিংহাসন দখলের জন্য ফিরে এসেছে। তোমার বোন তোমাকে মারতে চায়, তোমার ভাই তোমার ফাঁসির আদেশ দিয়েছে। কি বলছেন পরিরাজ? নিজের ভাই বোন কেন আমার সাথে এমন করবেন? ভাই বোন যদি এমন আচরণ করে তবে মানুষ আর কাকে বিশ্বাস করবে? সিংহাসন বড্ড যন্ত্রণার রাজপুত্র। সব সম্পর্কের মুখোশ তুমি তখনই দেখতে পারবে সবাই তোমার আপন, কিন্তু আসলে কেউ কারো নয়। সব তোষামোদ কেবল এই ক্ষমতার জন্য। আমি এখন কি করব পরিরাজ? নিজের আপনজনদের বিরুদ্ধে আমি কেমন করে লড়াই করব? তুমি শান্ত হও রাজপুত্র। যা করতে হবে একদম ভেবে চিন্তে করতে হবে, নইলে একটু ভুলের কারণে অনেক বড় মাসুল দিতে হবে। শুধু নিজের আবেগটা নিয়ে ভেবো না রাজপুত্র, প্রজাদের কথা একটাবার ভাবো। তাদের দুর্দশাই বাড়লো বলে। রাজপুত্র তার রাজ্যের অতীতের মুখোমুখি হয়ে অনেক কষ্ট পেল। এদিকে মুখোশ মানব নিখোঁজ হওয়ার সংবাদ শুনে মহারাজ অনেক ভেঙে পড়লেন। কোথায় গেল আমার সন্তান? ও তো অনেক দিন সূর্যের আলো দেখেনি। কোথায় খুঁজবো আমি তাকে? পিতা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি কি পরে আসবো? না মা পরিণীতা, তুমি বলো কি হয়েছে? আমার কন্যা সুপ্রিয়ার কথাই তুমি কিছু মনে করো না। জন্মের পর থেকে মায়ের স্নেহ সে পায়নি। অকালে স্বামীকে হারিয়েছে, তাই একটু অন্যরকম হয়ে গেছে। না পিতা, আমি কিছুই মনে করিনি। তবে যুবরাজ আজ ভীষণ অন্যায় করেছে। আপনি দয়া করে কিছু করুন। তখন সেখানে রাজকন্যা সুপ্রিয়া আসে। কেমন স্ত্রী তুমি? নিজের স্বামীর নামে অভিযোগ জানাতে তোমার এতটুকু বাধলো না? ছি, তুমি তো দেখছি রাজবধূর মানটুকুও রাখতে জানো না। ক্ষমা করবেন পিতা, যুবরাজ রাজগুরুকে কারাগারে পাঠিয়েছে। এমন অন্যায় আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
আমি শুধু আপনাকে জানিয়ে গেলাম। আমি চলি পিতা। রানী মহলের বাইরে থাকে সব সময়। পিতা, কি দেখে ওকে প্রাসাদে থাকার সুযোগ দিয়েছো? ওকে বের করে দাও। কাকে প্রাসাদে রাখবো আর কাকে বের করব, তোমার এসব ভেবে কাজ নেই। আমার মনে হয় না পরিণীতার উপর তোমার নজরদারি করা উচিত। এসব বন্ধ করো, যাও এখন, আমি একটু একা থাকতে চাই। মহারাজ বুঝতে পারছেন না তার কি করা উচিত। রাজ্যের ছিন্ন ভিন্ন অবস্থা কেমন করে হলো সেটাও সে বুঝতে পারছে না। ওদিকে রাজকন্যা সুপ্রিয়া বেজায় রেগে গেছেন। তুমি আমাকে কেন এত কথা শোনাও? আমার সাথে গলা নামিয়ে কথা বলো। ভুলে যেও না আমি রাজা, তোমার হাতের পুতুল নই। আর বেশি লাফালাফি করলে সোজা কারাগারে পাঠাবো। রাজকন্যা হিসেবে সেটা নিশ্চয় শোভনীয় নয়। কথায় কথায় কারাগারে পাঠানো বন্ধ করো। রাজগুরুকে কে কারাগারে পাঠাতে বলেছিল? আমাদের বিরুদ্ধে ওরা কথা বলছিল। ওদের মনে সন্দেহ হয়েছে আমাকে নিয়ে। কি করতাম? রাজবধূকে তো আর কারাগারে দেওয়া যায় না, তাই বুড়োটাকে সরিয়ে দিলাম। রাজার আড়ালে রাজার নামে চর্চা হবে, সেটাই তো স্বাভাবিক। তুমি কেন গিয়েছিলে সেখানে? আসলে কি চাও তুমি? আমি আমার সেই সব অধিকার ফেরত চাই, যা থেকে এতদিন আমি বঞ্চিত ছিলাম। তার মানে? বোকা রাজকন্যা, তুমি কি ভেবেছো তুমি আমাকে সিঁড়ি বানিয়ে নিজের পুত্রের জন্য সিংহাসনের ব্যবস্থা করবে? উল্টে আমি তোমাকে ব্যবহার করেছি। আর বাদ রইল আসল যুবরাজ, সে কোন চুলোয় গেছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি নিজেকে শুধরে নাও। তো বন্ধুরা, এবার কি হবে? নকল রাজা কি সকলের সামনে আসল সত্যি স্বীকার করবে, নাকি আবারও প্রাসাদের নতুন কোনো রহস্যের পর্দা প্রকাশ পাবে? এসব জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।